এক অদ্ভুত গ্যাং যারা তাদের জীবনে সবচেয়ে বড় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের দলনেতা এমন এক লোক যে সব সময় ব্যর্থ হয়। এক সঙ্গী স্মৃতিশক্তি হারিয়ে একজন ক্রেতার মতো আচরণ করে, আরেকজন মদ খেয়ে ফ্লার্টে ব্যস্ত হয়ে পড়ে, আর চতুর্থজন পুলিশের সাইরেন শুনে নিজেই পুলিশ হয়ে যায়। কিন্তু তাদের একমাত্র টার্গেট হচ্ছে এমন একজন যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। হাস্যরস আর অপ্রত্যাশিত মোড়ে ভরা এই মুভি আপনাকে হাসাতে হাসাতে শেষ করে দেবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখি পুষ্পা নামের এক লোক শুকনো কিনছে। তখনই দুজন পুলিশ তার পেছনে লাগে। ভয়ে পুষ্পা পালাতে শুরু করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। তবে যখন তারা পুষ্পার শরীর তল্লাশি করে তখন কোনো শুকনো পায় না। পুলিশরা অবাক হয়ে তাকে শাসিয়ে বলে, আজ তো ওপরওয়ালার দয়ায় বেঁচে গেলি, কিন্তু যেদিন শুকনো সহ ধরা পড়বি সেদিন তোরই শুকনো বানিয়ে দেব। তারপর তারা চলে যায়। পুষ্পা খুশি হয় যে সে বেঁচে গেছে, কিন্তু তার মাথায় আসে না যে শুকনোর প্যাকেটটা গেল কোথায়। তখনই তার চোখ পড়ে দুই বাচ্চার ওপর, যাদের নাম নীল এবং কমল। তারা পুষ্পাকে জানায়, যখন আপনি দৌড়াচ্ছিলেন তখন আমরা উল্টো দিক থেকে এসে আপনার কোমর থেকে শুকনোর প্যাকেটটা নিয়ে আমাদের কাছে রেখে দিয়েছিলাম। কথা বলতে বলতে পুষ্পা জানতে পারে এই দুই ভাই এতিম আর চুরিবিদ্যায় খুবই দক্ষ। তখন পুষ্পা তাদের মাথায় হাত রেখে বলে, যদি কখনো আমাকে দরকার হয় তবে আমাকে স্মরণ করো। এরপর গল্প ২৫ বছর এগিয়ে যায়। পুষ্পাকে পুলিশ স্টেশনে আসতে হয়, কারণ পুলিশ নীল এবং কমলকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। ইন্সপেক্টর বলে, এরা একটি গয়নার দোকানে ডাকাতি করার চেষ্টা করেছে, আর এই নীল তো সব সীমা ছাড়িয়ে গেছে। পুলিশের পোশাক পরে ডাকাতি করতে গেছে, আমাদের পুলিশ বিভাগের নাম নষ্ট করতে চায় সে। প্রথমে পুষ্পা ইন্সপেক্টরের কথা বিশ্বাস করে, কিন্তু সে পুলিশদের বোকা বানিয়ে বলে, দেখুন ইন্সপেক্টর সাহেব, এরা তো সেখানে কেনাকাটা করতে গিয়েছিল, নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। অনেক বোঝানোর পর ইন্সপেক্টর কোনো মতে এই দুই চোরকে ছেড়ে দেয়। এরপর পুষ্পা এই দুই নমুনাকে তার বাড়িতে নিয়ে যায়, আর পথে বলে, তার ইটালিয়ান বউ একটি পিৎজা শপ খুলেছে, তোমরা দুজনে চুপচাপ ওই দোকানে কাজ করবে, এই চুরি করা তোমাদের দ্বারা আর হবে না। যখন তারা পুষ্পার বাড়িতে পৌঁছায় তখন দেখে যে পুষ্পার মেয়ে জেনি এসেছে। আসলে জেনি পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিল আর ১০ বছর পর ফিরেছে। সে কমলকে তো চিনতে পারে, যে ছোটবেলায় জেনির জন্য আম চুরি করেছিল, কারণ জেনি সেদিন আম খেতে মন চেয়েছিল। কিন্তু সে নীলকে চিনতে পারে না, অথচ নীল ছোটবেলায় তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল। কিন্তু এখন জেনি সেদিনের কথা কিছুই মনে নেই, যা দেখে নীল খুব কষ্ট পায়। তার চোখে আমরা জেনির প্রতি ভালোবাসা দেখতে পাই। যখন সে মন খারাপ করে চলে যেতে শুরু করে তখন জেনি তাকে থামিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। এই শুনে নীল খুব খুশি হয়, তার মন আনন্দে নাচতে শুরু করে। কয়েকদিন পর নীল জেনির সাথে একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু জেনি তাকে রেস্টুরেন্টের বাইরেই দাঁড়াতে বলে। নীল জিজ্ঞাসা করে, তুমি এখানে একা কি করবে? সে জানায়, আমার বিয়ের বয়স হয়েছে, তাই আমি ডেটে এসেছি। এই কথা শুনে নীলের হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। জেনি ভেতরে যায় আর সে ছেলেটির সঙ্গে হাসি মুখে কথা বলে। পরে যখন সে বাইরে আসে তখন নীল জিজ্ঞাসা করে, তোমার ছেলেটিকে পছন্দ হয়েছে? জেনি বলে, না, আমার পছন্দ হয়নি। এই শুনে নীলের মন আবার আনন্দে ভরে ওঠে। অন্যদিকে পুষ্পার কাছে সাইকো সালিমের ফোন আসে, যে তাকে বাড়িতে ডাকে। সাইকো সালিম বলে, দেখো, আমার ৪ বউ, আমি প্রথম ৩ জনের জন্য আলাদা বাড়ি বানিয়ে দিয়েছি, কিন্তু চতুর্থ বউ রাগ করে আছে। সে বলেছে আমি তাকে ভালোবাসি না, তাই তাকে বাড়ি বানিয়ে দিচ্ছি না। তাকে খুশি করার জন্য আমাকে শাহজাহানের মতো একটা দারুণ বাড়ি বানাতে হবে, যাতে কোটি কোটি টাকা খরচ হবে। কিন্তু আমার কাছে মাত্র 1.5 কোটি টাকা আছে, তাই আমি চাই তুমি আমার বাড়িতে চুরি করো। আমার বাড়ির ইন্স্যুরেন্স করা আছে, চুরি হলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 2 কোটি টাকা দেবে, আর আমার নিজের 1.5 কোটি, মোট 3.5 কোটি টাকা হবে। এই কথা শুনে পুষ্পা ঘাবড়ে যায়। সে বলে, আমি এসব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। কিন্তু সাইকো সালিম বলে, তোমার কাছে আমার অনেক আশা। দেখো, তোমার মেয়ে জেনি আর আমার ছেলে সাইলেন্ট সমীর, সেও বিদেশে পড়াশোনা করছে। যদি তুমি আমার এই কাজটা করে দাও তাহলে আমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব। তখন পুষ্পা রাজি হয়ে যায়। এরপর সে এই কাজটা নীল এবং কোমলকে দেয়। নীল যখন জানতে পারে যে জেনির বিয়ে সাইলেন্ট স্যামিরের সঙ্গে হবে, তখন সে আবার মন খারাপ করে। পুষ্পা সাইকো সালিমের বাড়ির ঠিকানা কোমলকে জানিয়েছিল, কিন্তু সেই ভুলে মোনা কমল হাউস নাম্বার 65-এর বদলে হাউস নাম্বার 56-এ চলে যায়, তাও পিৎজা ডেলিভারির পোশাক পরে। আর হাউস নাম্বার 56-এর মালিকও সেদিন পিৎজা অর্ডার করেছিল। তাই যখন সে দেখে যে পিৎজা ডেলিভারিওয়ালা তার বাড়ির পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করছে, তখন সে বলে, আরে আরে, গেট তো খোলা আছে, গিট দিয়ে এসো না, ওখানে যাবার কি দরকার? এই শুনে নীল এবং কমল ভাবে, আরে কি ভালো মানুষ, আমাদের কষ্ট না দিয়ে গেট দিয়ে আসতে বলছে। যখন তারা দুজনে ভেতরে যায় তখন গেট থেকে বলে, তাহলে দিন,
আর বাড়ির মালিকও বলে, আরে আমি কি দেব, তোমরা পিৎজা দাও। এতে করে তাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। দুজনেই ভাবে অপরজন দিবে। অর্থাৎ নীল এবং কমলের মনে হচ্ছিল যে বাড়ির মালিক তাদের টাকা দেবে, আর বাড়ির মালিক ভাবছিল তারা তাদের পিৎজা দেবে। এতে তারা বেশ বিরক্ত হয়ে বাড়ির মালিককে মারতে শুরু করে। বাড়ির মালিক বুঝতে পারে না যে পিৎজা না দিয়ে তারা তাকে মারছে কেন। অন্যদিকে সাইকো সেলিম পুষ্পাকে ফোন করে বলে, আরে ভাই, তোমার ছেলেরা এখনো চুরি করতে আসেনি? তখন পুষ্পা নীল এবং কমলকে ফোন করে। তারা বলে, আমরা তো এসেছি, কিন্তু এ আমাদের টাকার ব্যাগ দিচ্ছে না। তখন পুষ্পা পুরো ঠিকানা জিজ্ঞাসা করে বোঝায় তারা ভুল বাড়িতে চলে গেছে। তখন তারা দুজনে ওই লোকটির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। লোকটি বলে, কিন্তু আমার পিৎজাটা তো দিয়ে যাও। এরপর এই 2 নমুনা সাইকো সালিমের বাড়িতে পৌঁছায়। তারা দরজা দিয়ে ভেতরে ঢুকতে গেলে সালিম টন্ট করে বলে, না না, এত কষ্ট কেন করছেন, আমি আপনাদের বাড়িতেই টাকা পাঠিয়ে দিচ্ছি। এই শুনে তারা দুজনেই ভাবে, আরে বাবা, এর চেয়ে তো আগের লোকটাই ভালো ছিল, এ আমাদের সাথে কত বাজে ব্যবহার করছে। যাই হোক, তারা কোনো মতে ওপরে যায় আর সাইকো সালিমের কথা মতো তাকে মারধর করে, যাতে পুলিশের বিশ্বাস হয় যে সত্যি ডাকাতি হয়েছে। এরপর তারা টাকা ব্যাগে ভরে তাদের বাইকে করে বেরিয়ে যায়। কিন্তু একটা লাল পানির দোকানের কাছে এসে তাদের বাইক বন্ধ হয়ে যায়। কমল বলে, গাড়িটা খুব গরম হয়ে গেছে। ঠান্ডা হতে একটু সময় লাগবে, চলো আমরাও একটু ঠান্ডা হয়ে আসি, 1-2টা লাল পানি মেরে আসি। তখনই দুজন পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে, আর এই ব্যাগের মধ্যে কি আছে? নীল এবং কমল বলে দেয়, এতে টাকার বান্ডেল আছে। কিন্তু পুলিশদের মনে হয় তারা মজা করছে, আর এভাবেই তারা দুজনেই ভাগ্যের জোরে বেঁচে যায়। পুলিশ চলে যাওয়ার পর নীল এবং কমল নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বলো ইয়ার, আমাদের কথা ঠাট্টা ভেবে নিয়েছে। কমল বলে, এসবই জঘন্য দেখতে থলের জন্য হচ্ছে। আমাদের একটা ভালো ব্যাগ নেওয়া উচিত, যাতে মনে হয় আমরা ভালো কিছু চুরি করেছি। কাছেই একটি দোকানে ব্যাগ বিক্রি হচ্ছিল। তারা দুজন সেখানে ব্যাগ কিনতে যায়। তখনই তাদের নজর পড়ে একজন আবর্জনা কুড়োনো লোকের দিকে, যার ব্যাগটি ছেঁড়া ছিল। এতে তার খুব সমস্যা হচ্ছিল। নীল এবং কমল তাকে সাহায্য করার কথা ভাবে, আর দুটি একই রকম ব্যাগ কিনে নিয়ে আসে। তারা নিজেদের মধ্যে বলে, ভালো কাজ কখনো বৃথা যায় না, তা ঘুরে আবার আমাদের কাছেই আসে। গরিব লোকটিকে সাহায্য করার পর তারা দুজন একটু লাল পানি খাওয়ার জন্য একটি বারে ঢোকে। তারা ঠিক করে বেশি খাবে না, কারণ এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকার ব্যাগটি সামলানো। কিন্তু কথা বলতে বলতে তারা দুজনই অতিরিক্ত লাল পানি খাওয়ার ফলে তাদের নেশা হয়ে যায়। তখন পাশে 2 মাতালের মধ্যে ঝগড়া শুরু হয়। একজন ছিল টিঙ্গু, অন্যজন খালি। তারা দুজনেই নিজেদের দলের লোকেদের ডাকে, আর সেখানে তুমুল মারামারি শুরু হয়ে যায়। নীল এবং কমলও নেশার ঘোরে কোনো কারণ ছাড়াই মারামারিতে জড়িয়ে পড়ে। অনেকক্ষণ পর যখন তাদের মনে পড়ে বাইকের ইঞ্জিন এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তখন তারা ব্যাগটি নিয়ে বাইকের দিকে যায়। কিন্তু তারা দেখে তারা ব্যাগের বদলে সেই টিঙ্গু লোকটিকে কাঁধে করে নিয়ে এসেছে। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারা যখন বারে লাল পানি খাচ্ছিল, তখন সেই গরিব আবর্জনা কুড়োনো লোকটিও সেখানে লাল পানি খেতে এসেছিল। তার কাছে সেই ব্যাগটিও ছিল, যেটি তারা তাকে দিয়েছিল। মনে আছে, তারা দুটি একই রকম ব্যাগ কিনেছিল। মারামারি শুরু হলে তারা নেশার ঘরে তাদের ব্যাগ ছুঁড়ে মারে। ব্যাগটি সোজা আবর্জনা কুড়োনো লোকটির কাছে গিয়ে পড়ে। এরপর তারা নিজেদের ব্যাগ মনে করে টিঙ্গু লোকটিকে কাঁধে করে বাইরে নিয়ে আসে, আর সেই আবর্জনা কুড়োনো লোকটি তাদের টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়, আর নিজের ব্যাগটি সেখানেই ফেলে যায়, যাতে শুধু আবর্জনা ছিল। 1 মিনিটেই তাদের সব নেশা কেটে যায়। তারা ভাবতে থাকে, সাইকো সেলিম যদি জানতে পারে তবে আমাদের ছাড়বে না, সে আমাদের মৃত্যুর চেয়েও খারাপ শাস্তি দেবে। তাই তারা ভাবে নিজেদের জীবন শেষ করে দেওয়াই ভালো। কমল তখনই ইঁদুর মারার বিষ আনতে চলে যায়। তখন সেই টিঙ্গু লোকটি নীলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত মন খারাপ কেন? নীল তাকে সব কথা খুলে বলে, কিন্তু নেশার কারণে তার মনে থাকে না যে তাদের ব্যাগটি আবর্জনা কুড়োনো লোকটির ব্যাগের সাথে বদলে গেছে। টিঙ্গু লোকটি বলে, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আর এমন ভুল করে বসতাম, তবে আমিও মৃত্যুকে বেছে নিতাম। কিন্তু তোমরা আমাকে বাঁচিয়েছ, তাই আমি তো তোমাদের আর আমার চোখের সামনে মরতে দিতে পারি না। এক কাজ করো, আমি চলে গেলে শান্তিতে মরে যেও। এই শুনে নীল আরও বিরক্ত হয়ে হাত জোড় করে বলে, দয়া করে এখান থেকে যান মহাশয়। এরপর কমল ইঁদুর মারার বিষ নিয়ে আসে, আর দুজনেই সেটা খেয়ে ফেলে। কিন্তু নীলের কাছে এটা মিষ্টি মনে হয়। ভালো করে দেখে সে বুঝতে পারে এটা ইঁদুর মারার বিষ নয়, বরং কাশির সিরাপ। যখন সে কমলকে এই কথা জানায়, তখন সে বলে, আমি দোকানে গিয়ে কাশতে শুরু করেছিলাম, তাই হয়তো দোকানদার আমাকে এই সিরাপটা দিয়েছে। ঠিক তখনই টিঙ্গু লোকটি ফিরে আসে আর বলে, দেখো, তোমাদের মরতে দিতে আমার মন চাইছে না। তোমরা যা করেছো তা ডাকাতি নয়, বরং তামাশা। কিন্তু এই বিপদ থেকে বেরোতে হলে তোমাদের সত্যি সত্যি একটা আসল ডাকাতি করতে হবে। তবে আমার মনে হয় না এটা তোমাদের দ্বারা সম্ভব, তাই কোনো পেশাদার লোককে কাজে লাগাও আর তোমাদের কাজটা করিয়ে নাও।
পরের দিন সকালের কথা বন্ধুরা, টিঙ্গু যে লোকটির সঙ্গে মারামারি করেছিল সে আসলে একজন পুলিশ অফিসার ছিল। আগের রাতের মারামারির পর তার মাথা আর নাকে ব্যান্ডেজ লাগাতে হয়েছিল। সে যখন সেলিম ভাইয়ের বাড়িতে যায় তখন সাইকো সেলিমেরও একই অবস্থা দেখে। সেই পুলিশ অফিসার বলে, এই আরেকটা ফাটা টিমকে, যার নাকেও আমার মতো কাটা দাগ লেগেছে। কনস্টেবল তাকে জানায়, স্যার ইনি তো সালিম ভাই। এরপর সেই পুলিশ অফিসার জিজ্ঞাসা করে, এসব কিভাবে হলো? সেলিম ভাই তার মিথ্যা গল্প বলতে শুরু করে। কাল রাতে যখন আমি আমার বাড়িতে ঘুমোচ্ছিলাম তখন আমার মনে হলো বাড়িতে আরও কেউ আছে। তারা হঠাৎ আমার উপর লোহার রড দিয়ে হামলা করে। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। অন্যদিকে সেই টিঙ্গু লোকটি নীল এবং কমলকে জানায় যে তার পরিচিত 4 জন চোরের সঙ্গে আছে যারা এই কাজটি করতে পারে। প্রথমজন হলো মেমরি দাস। 80 এবং 90-এর দশকে তামিলনাড়ুতে যত চুরি ডাকাতি হয়েছে তার মধ্যে 90% সে করেছে। তবে এখন তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, তাই আমাদের শুধু তাকে পথ দেখাতে হবে। দ্বিতীয় হলো দামোদর লাল। সে মেমরি দাসের সঙ্গেই চুরি শুরু করেছিল। তার বিশেষত্ব হলো সে গান বাজিয়ে চুরি করে, কিন্তু এখন তার কানের সমস্যা হয়েছে, তাই সে ঠিকমতো গান শুনতে পায় না। এ কারণে লোকে তাকে ডিফার লাল নামেও ডাকে। তৃতীয় হলো খুদি কুমার। সে দলের মস্তিষ্ক। সে লাল পানির নেশা করে চুরি করতে খুব পছন্দ করে। যদি তার নেশা ফুরিয়ে যায় তবে সে ঘুমিয়ে পড়ে। চতুর্থজন হল স্প্লিট সুসাই। সে একজন শক্তিশালী চোর, কিন্তু যখনই সে পুলিশের সাইরেনের শব্দ শোনে তখন তার ভেতরের পুলিশ ব্যক্তিত্ব জেগে ওঠে। এই 4 জনের কিছু দুর্বলতা থাকলেও তাদের রেকর্ড দারুণ। 30 বছরের চুরি জীবনে তারা মাত্র একবার ধরা পড়েছে। এরপর সেই টিঙ্গু লোকটি তাদের এই দলের কাছে নিয়ে যায়। তারা সবাই মিলে একটি গয়নার দোকানের ডাকাতির পরিকল্পনা করে। নীল বলে, না না, গয়নার দোকান আমি যতবারই চুরি করতে যাই ততবারই ধরা পড়ি। তখন স্প্লিট সুসাই বলে, ভয় পাওয়ার দরকার নেই। ল্যাব থেকে আমাকে জানানো হয়েছে যে দোকানের মালিকের ডায়াবেটিস আছে এবং ম্যানেজারের ব্লাড প্রেশার সমস্যা আছে। আমাদের শুধু তাদের ছুরি দেখাতে হবে, তারা নিজেরাই সব জিনিস আমাদের ব্যাগে ভরে দেবে। তবে একটি সমস্যা হলো, গয়নার দোকান থেকে মাত্র 800 মিটার দূরেই পুলিশ স্টেশন আছে। যদি মালিক কোনোভাবে তাদের খবর দেয় তবে তারা 8 মিনিটের মধ্যে চলে আসবে। দোকান 9টার সময় বন্ধ হয়, কিন্তু কাস্টমারদের যেতে যেতে 9:10 হয়ে যায়। যদি মালিক অ্যালার্ম বাজিয়ে বা অন্য কোনো উপায় পুলিশকে জানায় তবে আমাদের পালানোর জন্য 8 মিনিট সময় থাকবে। সেই রাতেই তারা তাদের পরিকল্পনা কার্যকর করার জন্য গাড়ি করে বেরিয়ে পড়ে। তারা গয়নার দোকানের কাছে গাড়ি থামায়। মেমরি দাস বলে, প্রথমে আমি ভেতরে যাব এবং 2 মিনিট পর সিটি বাজাবো, তখন তোমরা সবাই ভেতরে আসবে। তারা রাজি হয়ে যায়, কিন্তু মেমরি দাস ভেতরে ঢোকার পর 2 মিনিটের বেশি সময় চলে যায়, কিন্তু কোনো সিটি শব্দ আসে না। তখন তারা ভেতরে গিয়ে দেখে যে মেমরি দাস ভেতরে ঢোকার পর তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে একজন সাধারণ ক্রেতার মতো গয়না দেখছে আর দোকানের কর্মচারীর কাছে ডিসকাউন্ট চাইছে। এরপর তারা সবাই মিলে ছুরি বের করে ম্যানেজারকে ভয় দেখাতে শুরু করে আর লকারের চাবি চায়। অন্যদিকে খুদি কুমার লাল পানির নেশার ঘোরে ফিমেল স্টাফের সঙ্গে ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই একটি অ্যাম্বুলেন্স সেখান দিয়ে যায়। সাইরেনের শব্দ শুনে স্প্লিট সুসাইয়ের ভেতরের পুলিশ জেগে ওঠে। সে নীল এবং কমলকে মারতে শুরু করে আর বলে, তোমরা কেন চুরি করছো? এটা অসামাজিক কাজ। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে জানাই। এদিকে সেই টিঙ্গু লোকটি বাইরে গাড়ির কাছে পাহারা দিচ্ছিল, আর ভেতরে তাদের এক অন্যরকম নাটক চলছিল। একজন ক্রেতা সেজে দর কষাকষি করছে, দ্বিতীয়জন মাতাল হয়ে ফ্লার্ট করছে, আর তৃতীয়জন পুলিশ সেজে গেছে। আর সেই চতুর্থজন ডিফার লাল কেবল সেই চুরির ক্যারেক্টারই ছিল। সে ম্যানেজারকে মারধর করে চাবির কথা জিজ্ঞাসা করছিল। স্প্লিট সুসাই পুলিশ স্টেশনে ফোন করে জানায় যে কিছু লোক গয়নার দোকান লুট করতে এসেছে, কিন্তু সে তাদের গ্রেপ্তার করেছে। তাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসতে পারে যাতে তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া যায়। কিন্তু অন্যদিকে থাকা ইন্সপেক্টর সুসাই নামের কোনো পুলিশকে চিনত না। সে বলে, যদি দোকানের কোনো কর্মচারীর সঙ্গে আমার কথা বলিয়ে দেন তবে আমি বিশ্বাস করব। তখন সুসাই ম্যানেজারকে ফোন দেয়। ইন্সপেক্টর ম্যানেজারকে জিজ্ঞাসা করে সেখানে কোনো চুরি হয়েছে কি না। ম্যানেজার জানায়, স্যার, এতক্ষণ যে আপনার সঙ্গে ফোনে কথা বলছিল সেই চোর, সেই আমাদের লুট করতে এসেছিল, কিন্তু জানি না তার কি হয়েছে, সে পুলিশের মতো ব্যবহার করছে। তখনই পেছন থেকে মাতাল খুদি কুমার স্প্লিট সুসাইয়ের মাথায় আঘাত করে। এতে সে জ্ঞান ফিরে পায় আর ম্যানেজারকে বলে, আরে আমি তো তোমার মুখে টেপ লাগিয়েছিলাম, সেটা কোথায় গেল? ম্যানেজার বলে, আরে আপনিই তো সেটা সরিয়ে দিয়েছেন। এখন যেহেতু পুলিশের কাছে খবর পৌঁছে গেছে, তারা যে কোনো মুহূর্তে সেখানে আসতে পারে, তাই তারা সেখান থেকে পালানোর কথা ভাবে। কিন্তু যখন তারা মেমরি দাসকে দেখে তখন অবাক হয়ে যায়। সে প্রথমে ক্রেতা সেজে ফিমেল স্টাফের সঙ্গে দর কষাকষি করছিল, কিন্তু এখন সে নিজেই কর্মচারী হয়ে গেছে আর সে নিজেই ফিমেল স্টাফ বোঝাতে ব্যস্ত। ম্যাডাম, এটা আপনার গলায় খুব সুন্দর লাগবে, এটা কিনে নিন, সবাই আপনার খুব প্রশংসা করবে।
এটা শুনে ফিমেল স্টাফ তো হতবাক। আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? এরপর তার সঙ্গীরা তাকে টেনে নিয়ে পালিয়ে যায়। নিজে তার আস্তানায় পৌঁছানোর পর নীল বলে, খায়া পিয়া কুচ নেহি, গ্লাস তোড়া বাড়া আনা। তখন স্প্লিট সুসাই বলে, দেখো দেখো, আমার মাথায় আরেকটা আইডিয়া এসেছে। যদি এই প্ল্যানটা সফল হয় তাহলে আমাদের জীবন সেট হয়ে যাবে। আমরা একটা ব্যাংক লুট করব। নীল বলে, কি বোকার মতো কথা বলছো? তোমাদের সাথে আমি ব্যাংক লুট করব? তোমাদের সাথে তো একটা পাওয়ার ব্যাংকও লুট করা যাবে না, আর ব্যাংক লুটের কথা বলছো? কিন্তু তারা কোনোভাবে তাকে রাজি করিয়ে ফেলে আর ব্যাংক লুট করার জন্য প্রস্তুত হয়। তারপর তারা তাকে একটি কাহিনী শোনায় যে কিভাবে তারা জেলে গেছিল। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বন্ধুরা, তাদের একজন বন্ধু ছিল যার নাম ধারমান, যে ওয়াও ব্যাংকে কাজ করত। তারা একসঙ্গে ব্যাংক লুটের পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে ধারমান তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে পুলিশকে খবর দিয়ে দেয়। এর ফলে তারা ধরা পড়ে, আর ধারমান ব্যাংক কর্তৃপক্ষের কাছে একজন সৎ কর্মচারী হিসেবে পরিচিতি পায়। এরপর তার অনেক পদোন্নতি হয়, আর এই চোরদের জেল হয়, যেখানে পুলিশ তাদের নির্মমভাবে মারধর করে। এই মারের কারণেই তাদের মধ্যে নানা রকম রোগ দেখা দেয়। মেমোরি দাসের মাথা থেকে রুমাল সরিয়ে তারা দেখায়, দেখো পুলিশ কিভাবে তাকে রড দিয়ে নির্মমভাবে মেরেছে, যার দাগ এখনও রয়েছে। এই কারণেই সে সময় সময় স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। মারের কষ্ট ভুলে থাকার জন্য ক্ষুদিকুমার বেউড়া হয়ে গেছে। কানে আঘাত লাগার কারণে ডিফারের শোনার ক্ষমতা কমে যায়, আর সুসাইয়ের স্পিরিট পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে গেছে। নীলকমল তাদের দুঃখের কাহিনী শুনছিল। তখনই ওয়াও ব্যাংক থেকে কাস্টমার কেয়ারের ফোন আসে। সে নীলকে বলে যে তারা নতুন লকার সুবিধা চালু করেছে। যদি তিনি 10 মিনিটের জন্য ব্যাংকে আসেন তাহলে আমরা আপনাকে সব সুবিধা বুঝিয়ে দেব। নীল এই সুযোগ কাজে লাগানোর কথা ভাবে আর তাদের পরিকল্পনায় সামিল হয়। মেমরি দাস একটা বুদ্ধি দেয়, তাদের কাছে তো ওয়াও ব্যাংকের ব্লুপ্রিন্ট আগেই আছে। এখন তারা শুধু ওয়াও ব্যাংকের কাছে একটা দোকান ভাড়া নেবে। লোকজন ভাববে তারা নতুন দোকান খুলেছে, কিন্তু আসলে সেটা হবে তাদের স্বর্গের রাস্তা। সেই দোকানের পেছন থেকে তারা ব্যাংক পর্যন্ত একটা টানেল খনন করবে। টানেলের কথা শুনে ডিফের বলে, পাগল হয়ে গেছিস নাকি? জেসিবি দিয়েও যদি টানেল খোঁড়া হয় তাহলে 1.5 কিলোমিটার পর্যন্ত টানেল খোঁড়ার জন্য 1 বছর লেগে যাবে। এই প্ল্যান তো ফ্লপ। তবুও তারা চেষ্টা করতে চায়, কারণ গতবার যখন তারা ব্যাংক লুট করার চেষ্টা করেছিল তখন তারা একটা জায়গায় অর্ধেক টানেল খুঁড়ে রেখেছিল। এখন শুধু সেটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের কাছে সেই জায়গায় নতুন দোকান খোলার মতো টাকা ছিল না। তাই নীল জেনির কাছে যায় আর এখনও পর্যন্ত যা কিছু ঘটেছে সব তাকে খুলে বলে। এতে জেনি খুব ভয় পেয়ে যায় আর বলে, তোমরা এসব কি করছিলে? আমি তো এখন ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। সে আরও বলে, আমি সাইকো সেলিমের হাতে আমার বাবার খুন হওয়া দেখতে পারবো না। সে এই কথা এই কারণেই বলে কারণ তার বাবাই এই দুজনকে অর্থাৎ নীল এবং কমলকে চুরি করার জন্য পাঠিয়েছিল তার নিজের বাড়িতে। কিন্তু নীল তাকে থামিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমার শুধু একটা উপকার দরকার। তুমি তোমার বাবাকে বলে এই জায়গায় একটা নতুন পিৎজা শপ খুলিয়ে নাও। জেনি তার বাবার খুব আদরে ছিল, তাই তার একবার বলার পরই তার বাবা ওয়াও ব্যাংকের কাছেই একটা পিৎজা শপ খুলে দেন। এরপর তারা নিজেদের অর্ধেক খোঁড়া টানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। ভাগ্যক্রমে একদিন সেই আবর্জনা সংগ্রহকারী তাদের পিৎজা শপে পিৎজা খেতে আসে। তার কাছে টাকা ছিল না। সে বলে, আমার এই ব্যাগটা আপনারা রেখে দিন। কিন্তু জেনি বলে, টাকা না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আপনার ব্যাগ নিতে পারবো না। সেই সময় নীলকমল টানেল খোঁড়ার কাজে ব্যস্ত ছিল, তাই তারা তাকে চিনতে পারে না। আর আবর্জনা সংগ্রহকারীও তখনও জানতে পারেনি যে সে এতদিন ধরে আবর্জনা নয় বরং নোট ভর্তি একটা ব্যাগ নিয়ে ঘুরছে। অন্যদিকে ইন্সপেক্টর খালির কাছে মন্ত্রীর ফোন আসে। মন্ত্রী তাকে তার বাড়িতে ডেকে বলেন, আমার আসলে অভিনেত্রী শালিনীর সাথে প্রায় 1-2 বছর ধরে একটা সম্পর্ক চলছে। কোনো এক লোক এই বিষয়ে জানতে পেরেছে আর এখন আমাকে ফোন করে ব্ল্যাকমেল করছে। তার কাছে একটা পেনড্রাইভ আছে যাতে আমাদের অশ্লীল ছবি আর ভিডিও আছে, আর সে সেগুলো ভাইরাল করার হুমকি দিচ্ছে। তুমি যে কোনো উপায় তাকে ধরো। এদিকে সাইকো সেলিম পুষ্পাকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমার মেয়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? সে আমার ছেলের ফোন তুলছে না কেন? এটা শুনে পুষ্পার মাথা ঘুরে যায়। সে ভাবে, হ্যাঁ, জেনি তো আমাকেও 1 সপ্তাহ ধরে ফোন করেনি, কারণ সে তখন নীলের সাথে প্রেম করতে ব্যস্ত ছিল। এরপর পুষ্পা তার মেয়েকে দেখতে তার নতুন পিৎজা শপে যায় আর তাকে বলে, মা, কি করছো আজকাল? কেন তুমি সাইলেন্ট সামিরের সাথে ফোনে কথা বলছো না? জেনি বলে, বাবা, পিৎজা শপে খুব ভিড় থাকে তাই আমি সময় পাই না। পুষ্পা বলে, কিন্তু তোমার সে ভিড়টা কোথায়? এই পুরো দোকান তো শ্মশানের মতো খাকা পড়ে আছে। না না, তারা এইমাত্রই গেছে বাবা। এরপর পুষ্পা তার মেয়েকে বোঝাতে থাকে, মা, তুমি সাইলেন্ট সালিমার সাথে কথা বলো, সে তোমার হবু স্বামী। এরপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই সে কিছু ধপধপ শব্দ শুনতে পায়। পিৎজা শপে স্টোর রুমে গেলে সবকিছু ফাঁস হয়ে যায়। তখন নীল তাদের পুরো সত্যিটা বলে টাকা হারিয়ে গেছে। এতে ভয়ে পুষ্পার অবস্থা খারাপ হয়ে যায়। তখনই সাইকো সামিরের ফোন আসে। সে বলে সে বিয়ের কথা বলতে তার বাড়িতে আসছে। ভয়ে ভয়ে পুষ্পা বাড়ি যায়, যেখানে সাইকো সেলিম আগেই তার জন্য অপেক্ষা করছিল। সাইকো সেলিম বলে, জানো, আমার স্বপ্ন সবসময় সত্যি হয়।
আর এবার আমি দেখলাম তোমার ছেলেরা আমার টাকা গায়েব করে দিয়েছে। এটা শুনে পুষ্পার গলা শুকিয়ে যায়, কিন্তু সে কোনো মতে বলে, না না, টাকা ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয়। সাইকো সেলিম বলে, ঠিক এমনই হওয়া উচিত, না হলে তুমি জানোই যে আমি কতটা নিচে নামতে পারি। এরপর তারা বিয়ের জায়গা ঠিক করে সেখান থেকে চলে যায়। পুষ্পা সাথে সাথে পিৎজা শপে ফিরে আসে আর বলে, কোদালটা দাও। সবাই ভয় পেয়ে যায় আর ভাবে সে এখন তাদের কোদাল দিয়েই মারবে, কিন্তু সে কোদাল নিয়ে সাথে সাথেই টানেলের দিকে যায় আর বলে, চলো তাড়াতাড়ি খোঁড়ার কাজ শেষ করো, না হলে সবার মৃত্যু নিশ্চিত। অন্যদিকে ইন্সপেক্টর খালি আর কনস্টেবল সে ব্ল্যাকমেলারকে তাড়া করে, কিন্তু ব্ল্যাকমেলার তাদের থেকে বাঁচতে একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু সেখান থেকে পালাতে গিয়ে সে পড়ে যায় আর কুকুরের মতো ওয়াও বলে চিৎকার করে। ওয়াও শব্দটা মনে রাখবেন। পরের দিন ইন্সপেক্টর খালি আর কনস্টেবল চায়ের দোকানে এই বিষয়ে কথা বলছিলেন। তখন চাওয়ালা পুরো ব্যাপারটা সমাধান করে দেয়। সে বলে, কুকুর কামড়ালে ইনফেকশন ছড়াতে সময় লাগে, কেউ সাথে সাথে কুকুরের মতো ওয়াও ওয়াও করে না। ওয়াও ওয়াও মানে সে ওয়াও বলতে চেয়েছিল। আসলে আমি একদিনে একজনকে কথা বলতে শুনেছিলাম। সে তাকে তার পেন ড্রাইভটা দিয়েছিল আর ওয়াও ব্যাংকের লকারে রাখতে বলেছিল। এই কথা জানার পর ইন্সপেক্টর খালি একটা প্ল্যান তৈরি করে। সে তার 2 লোককে ছুরি চাপাতি দিয়ে ব্যাংক লুট করতে পাঠাবে। যখন তারা ব্যাংক কর্মীদের ভয় দেখাবে, তখন তারা সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করবে। এরপর ব্যাংক ম্যানেজারকে বলে পুরো ব্যাংকে তল্লাশি চালাবে যে তারা কিছু চুরি করেছে কিনা। এই সময় তারা একটা একটা করে লকার খুলিয়ে দেখবে, আর যখন পেন ড্রাইভটা পেয়ে যাবে তখন সেটা কোনোভাবে নিজেদের কাছে রেখে দেব। এইটুকুই তাদের করতে হবে। অন্যদিকে নীলকমল এবং তার দল টানেল খোঁড়ার পুরো কাজ শেষ করে ফেলেছিল, কিন্তু তারা এখন ধারমানকে ডিস্ট্র্যাক্ট করতে চায়, কারণ ধারমান খুবই চালাক মানুষ। সে ব্যাংকে থাকলে তাদের পরিকল্পনা সফল করা কঠিন হবে। তাই তারা ধারমানের একমাত্র মেয়ে প্রীতিকে অপহরণ করার পরিকল্পনা করে। এই রাতেই তারা গাড়ি নিয়ে ধারমানের বাড়িতে পৌঁছায়। নীলকমল গাড়িতেই থাকে, কারণ তারা চুরি ডাকাতি করলেও কাউকে অপহরণ করেনি, তাই তাদের ভয় লাগছিল। অন্যদিকে টিঙ্গুর বলা 4 জন ধারমানের মেয়ে প্রীতিকে অপহরণ করতে যায়। তারা মেমরি দাসের কোমরে মোটা দড়ি বেঁধে দেয়। সে দড়ির এক প্রান্ত ধরে থাকে আর অন্য প্রান্ত দিয়ে মেমরি দাস পাইপ বেয়ে দ্বিতীয় তলায় উঠে যায়। জানালাটা বেশ উঁচুতে ছিল, তাই তারা ধীরে ধীরে দড়িটা ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই প্রীতি নিজে বাড়ির বাইরে চলে আসে। তখন নীলকমল তাকে অপহরণ করে আর সোসাইকে ফোন করে জানিয়ে দেয়। তারা আনন্দে দড়ি ছেড়ে দেয় আর নিজেদের আস্তানায় চলে আসে। সেখানে পৌঁছে সোসাই আর তার বন্ধুদের সাথে নীলকমল অবাক হয়। আসলে এই 2 দলই ভেবেছিল যে মেমারি দাস অন্য দলের সাথে আছে, অর্থাৎ এক জায়গায় নীলকমল ছিল আর অন্য জায়গায় বাকি 2 জন। তার মানে তারা মেমারি দাসকে সেখানেই ফেলে এসছে। যাই হোক, এই মুহূর্তে প্রীতি বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সে তাদের জানায় যে তার বাবা খুবই জালিম। সে একটি ছেলেকে ভালোবাসে আর তার বাবা তাদের বিয়ে দিতে রাজি হচ্ছে না, তাই সে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই তোমরা আমাকে ধরে ফেলেছ। আমি তো আমার জিনিসপত্র দরজার কাছেই রেখেছিলাম। যদি আমার বাবা আমার পালানোর পরিকল্পনা জানতে পারেন, তাহলে তিনি আমাকে আর বাড়ি থেকে বের হতে দেবেন না, একটি ঘরে তালা বন্ধ করে রাখবেন। এই কথা শুনে নীল গলে যায়। সে মনে মনে ভাবে যে তার ভালোবাসা তো সফল হয়নি, কিন্তু অন্তত প্রীতি যেন তার ভালোবাসা পেয়ে যায়। তাই সে তার দলের লোকেদের বুঝিয়ে প্রীতিকে ছেড়ে দেওয়ার জন্য জেদ ধরে আর তাকে তার বাড়িতে ফিরিয়েও দিয়ে আসে। ইতিমধ্যে মেমারি দাস প্রীতির বাড়ির রান্নাঘরে নিজেকে চাকর মনে করে কাজ করছে। তারপর সে হুঁশ ফিরে পায়। সে প্রীতিকে তুলে তাদের আস্তানায় নিয়ে আসে। এতে প্রীতি বিরক্ত হয়ে যায়। এইমাত্র আমি তোমাদের কাছে হাত জোর করেছিলাম, কিন্তু মনে হচ্ছে তোমরা টাকার জন্য ক্ষুধার্ত। আমার বাবাকে ফোন দাও, বলো তোমাদের কত টাকা লাগবে। তারা ইতস্তত করে 50 লাখ টাকা বলে। প্রীতি বলে, ছি, এত কম টাকা কে চায়। এরপর সে তার বাবাকে কাঁদতে কাঁদতে ফোন করে বলে, বাবা, যদি তুমি তাদের 1 কোটি টাকা না দাও তবে তারা আমাকে মেরে ফেলবে। ধারমান ভয় পেয়ে যায় আর তাদের সব শর্ত মানতে রাজি হয়ে যায়। প্রীতির ফ্লাইট 2 ঘন্টা পর ছিল, তাই তারা তখন তাকে ছেড়ে দেয়। পরের দিন সেই আবর্জনা কুড়োনো লোকটি তার ব্যাগ ভর্তি আবর্জনা বিক্রি করতে দোকানে যায়, কিন্তু দোকানদার মানা করে বলে, তুমি প্রতিবার বাজে জিনিস নিয়ে আসো, তাই এবার আমরা তোমার কাছ থেকে কিচ্ছু কিনব না। লোকটি রেগে সাইডে গিয়ে দেখতে থাকে যে আমি কি বাজে জিনিস নিয়ে এসেছি যা দোকানদার কিনবে না। তখনই সে তার ব্যাগের মধ্যে সোনার গয়না আর টাকার বান্ডেল দেখতে পায়। সে খুব খুশি হয়ে যায়। সেভাবে এটা ঈশ্বরের আশীর্বাদ। সে তখনই স্যুটবুট কিনে ওয়াও ব্যাংকে যায়। সেখানে সে তার ব্যাগ লকার রুমে রেখে দেয়। এই সময় ধারমান নীলের সঙ্গীদের কথা মতো শহরের বাইরে একটি নির্জন জায়গায় মুক্তিপণের টাকা দিতে পৌঁছায়। এই সুযোগে তারা সুড়ঙ্গ দিয়ে ওয়াও ব্যাংকের লকার রুমের পাশের ঘরে পৌঁছায়। সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে লকার রুমে সরাসরি পৌঁছানোর জন্য তাদের আরও সুড়ঙ্গ খুঁড়তে হবে, তা না হলে লকার রুমে ঢোকার জন্য তাদের 3টে বড় সিকিউরিটি লক খুলতে হবে। নীলকমল তো দড়ির গিটও খুলতে পারে না, তারা লকার কি করে খুলবে। কিন্তু তাদের 4 নতুন সঙ্গী বলে, ভয় পেও না, আমরা আছি, সব সামলে নেব। আর তারা খুব সহজে সিকিউরিটি লক খুলে লকার রুমে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই নীলের নজর পড়ে তার ব্যাগের দিকে। সে ব্যাগটি পরীক্ষা করে দেখে সব টাকা ঠিক আছে।
সে সঙ্গে সঙ্গে ব্যাগটি কাঁধে তুলে নেয়। তারপর তারা বাকি লকারগুলো খালি করে ফেলে। এরপর তারা সুড়ঙ্গ দিয়ে ফিরে যেতে শুরু করে। এদিকে ইন্সপেক্টর খালির 2 নকল ডাকাত ব্যাংকে ডাকাতি করতে আসে। খালি ঠিক সময়ে পৌঁছে তাদের গ্রেফতার করে। এরপর সে পুরো ব্যাংক তল্লাশি করতে চায়। সে লকার রুমে গিয়ে একটি সুড়ঙ্গ আর লকার রুমের খারাপ অবস্থা দেখতে পায়। সে বুঝতে পারে এখানে ডাকাতি হয়ে গেছে। সে ডাকাতদের ধরার জন্য সুড়ঙ্গের ভেতরে ঢোকে, যদিও ততক্ষণে সবাই পালিয়ে গেছে। তখনই নীলের কাছে পুষ্পার ফোন আসে। পুষ্পা বলে, সাইকো সেলিমের গুন্ডারা আমাকে ধরে রেখেছে আর সে তার টাকা চাইছে। নীল বলে, ভয় পাবেন না, আমরা টাকা নিয়ে আসছি। তারা তাড়াহুড়োয় খেয়াল করে না যে সুসাই সেখানে নেই। আসলে সুড়ঙ্গের মধ্যে সুসাই সাইরেনের শব্দ শুনতে পেয়েছিল। এতে তার ভেতরের পুলিশ জেগে ওঠে আর সে সুড়ঙ্গের মধ্যে চোর খুঁজতে থাকে। সে চোরদের খুঁজে পায় না, কিন্তু ইন্সপেক্টর খালির সঙ্গে তার দেখা হয়ে যায়। ইন্সপেক্টরকে দেখে সুসাই তার পরিচয় দেয়। আমি ইন্সপেক্টর সুসাই, আমিও এখানে ডাকাতদের ধরতে এসেছি। ইন্সপেক্টর খালি বলে, এই এলাকার ইন্সপেক্টর তো আমি, তুমি কোন থানার ইন্সপেক্টর? সুসাই বলে, সেটা তো আমার মনে নেই স্যার, কিন্তু আমি জানি আমি একজন পুলিশ। এখন আমাদের এসব নিয়ে সময় নষ্ট না করে একসঙ্গে ডাকাতদের ধরতে হবে, তারা বেশি দূরে যায়নি। অন্যদিকে নীল, কমল আর বাকিরা যখন সাইকো সেলিমের কাছ থেকে পুষ্পাকে বাঁচাতে যাচ্ছিল, তখন নীল বলে, আমরা সাইকো সেলিমের টাকার চেয়ে বেশি টাকা চুরি করেছি, চলো তাড়াতাড়ি গুনে দেখি কত আছে। তখনই মেমোরি দাসের হাতে একটি পেন ড্রাইভ আসে। সে ওটাকে অপ্রয়োজনীয় জিনিস মনে করে রাস্তায় ফেলে দেয়। একটি তৃতীয় লিঙ্গের দল সেটি তুলে নেয়। তারা ভাবে এর মধ্যে নিশ্চয়ই অশ্লীল ভিডিও আছে। সামনে তারা এক গ্রাফিক ডিজাইনারকে পায়, যে তার স্কুটিতে করে মন্ত্রীর অনুষ্ঠানে যাচ্ছিল। সে নির্বাচন উপলক্ষে মন্ত্রীর অনেক ছবি আর ভিডিও এডিট করেছিল। মন্ত্রী সেগুলোর মাধ্যমে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানাতে চান। কিন্তু সেই তৃতীয় লিঙ্গের মহিলাটি গ্রাফিক ডিজাইনারের স্কুটির চাবি নিয়ে নেয়। সে বলে, আগে টাকা দাও, তারপর চাবি দেব। সে বেশি ঝামেলা না করে কিছু টাকা দিয়ে দেয়। তৃতীয় লিঙ্গের মহিলাটি খুশি হয়ে তাকে পেন ড্রাইভটি ফেরত দিয়ে বলে, এটা আমাদের তরফ থেকে উপহার। এরপর আমরা মন্ত্রীকে দেখি, যিনি একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে অনেক মানুষ তাকে দেখতে জড়ো হয়েছিল। গ্রাফিক ডিজাইনার অনুষ্ঠানে পৌঁছে পেন ড্রাইভ লাগিয়ে তার নির্বাচনী পরিকল্পনা দেখাতে চায়, কিন্তু সে ভুল করে তৃতীয় লিঙ্গের মহিলার পেন ড্রাইভটি লাগিয়ে দেয়। বন্ধুরা, বড় স্ক্রিনে মন্ত্রী এবং অভিনেত্রীর এমএমএস চলতে শুরু করে। এতে জনগণের মধ্যে হইচই পড়ে যায়। তখনই মন্ত্রীর হার্ট অ্যাটাক হয় আর তার দলের লোকেরা গ্রাফিক ডিজাইনারকে মারতে শুরু করে। অন্যদিকে সাইকো সেলিম পুষ্পা, তার বউ এবং মেয়েকে বেঁধে রেখেছিল, কিন্তু নীল, কমল এবং তাদের দল টাকা নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা পুষ্পা এবং তার পরিবারকে ছেড়ে দেয়। এরপর পুষ্পার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে সে বিয়েতে অস্বীকৃতি জানায়। তখনই সুসাই, ইন্সপেক্টর খালি এবং তার পুরো দল সেখানে এসে পৌঁছে যায়। এরপর টাকা নিয়ে সাইকো সেলিম, নীল, কমল এবং তার দল এবং পুলিশ, এই 3টি দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই মারামারি অনেকক্ষণ ধরে চলে। নীল পুষ্পা এবং তার পরিবারকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসে। যাওয়ার পথে নীল জেনিকে ইংরেজিতে প্রপোজ করতে চায়, কিন্তু জেনি নিজেই তাকে আই লাভ ইউ বলে চুমু খায় আর তার বাবা মায়ের সঙ্গে চলে যায়। তখনই টিভিতে খবর আসে। সংবাদ উপস্থাপিকা জানায় যে প্রধানমন্ত্রী ডিমনিটাইজেশন 2.0 ঘোষণা করেছেন। এখন থেকে কেবল 500 বা 2000 টাকার নোটই নয়, 100 এবং 50 টাকার নোটও নিষিদ্ধ। কালো টাকা দূর করার জন্য এটি একটি বড় উদ্যোগ। এখন থেকে কেবল 10 আর 20 টাকার নোটই বৈধ। এই খবর শুনে নীল, কমল আর সাইকো সেলিম 2 দলেরই কান্না পায়। এখন পুলিশও এই টাকা জব্দ করে কিছু করতে পারবে না, তাই 3টে দলই চুপচাপ নিজেদের পথে চলে যায়। এরপর নীলকমলের দলের মনে পড়ে, আরে আমরা তো প্রীতির মুক্তিপণের জন্য ধারমানের কাছে 1 কোটি টাকার বদলে 1 কোটি টাকার গয়না চেয়েছিলাম। সে শহরের বাইরে একটি নির্জন জায়গায় আসবে বলেছিল, সে তো এখনও সেখানেই আছে। তার মানে আমরা এমনিতেই ধনী হয়ে গেছি। এই ভেবে তারা আনন্দে লাফাতে থাকে। কিন্তু তারা জানতো না যে এইবারও সেই সোনার গয়নার ব্যাগের উপর আবর্জনা কুড়োনো লোকটি হাত সাফাই করে দিয়েছে। সে আবর্জনার খোঁজে শহরের বাইরে গিয়েছিল আর সেখানেই ধারমানের ব্যাগটি পেয়েছিল, যাতে শুধু সোনার গয়না ছিল। এটি পেয়ে সে 7ম আসমানে পৌঁছে যায়। এর সঙ্গেই গল্পটি এখানে শেষ হয়। এখন আপনারা বলুন, মজা পেলেন তো? শেষে কে ধনী হলো কমেন্ট করে জানান। পরের ভিডিওতে দেখা হবে। দেখার জন্য ধন্যবাদ।